আজকে আমরা ন্যারেশন শিখব। তো ন্যারেশন শেখার আগে সর্বপ্রথম তোমাকে জানতে হবে ন্যারেশন মানে কি। ন্যারেশন মানে হলো একটা উক্তি, অর্থাৎ ন্যারেট বর্ণনা করা, তার নাউন ফর্ম ন্যারেশন। ন্যারেশন কথার অর্থ হলো উক্তি। এই উক্তিটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কটি ভাগে ভাগ করতে পারি? দুটি ভাগে ভাগ করতে পারি। সেই দুটি ভাগ হলো ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ আজকে আমরা যেটা শিখবো এই ক্লাস থেকে সেটা হলো ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ অথবা ইনডাইরেক্ট স্পিচ টু ডাইরেক্ট স্পিচ। পরীক্ষায় তোমরা যেটা করতে হবে তোমাদেরকে সেটা হলো ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ কোনো একজন ব্যক্তি, এই ব্যক্তি মনে করো এই ব্যক্তিকে কোনো একটা কথা বলেছেন, সেই কথাটাকে থার্ড পারসন অর্থাৎ এই ব্যক্তি ওই কথাটাকে বলবেন। যখন ওই ব্যক্তি কথাটাকে বলবেন তখন কিভাবে বলবেন? তিনি তার নিজের মতো করে বলবেন। অর্থাৎ ইনি যখন বলেছেন তখন সেটা ছিল ডাইরেক্ট স্পিচ। এনার বলা কথাটা যখন অন্য কেউ বলবেন তখন সেটা হবে ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ তোমরা কি বুঝতে পারলে? এবার দেখো ডাইরেক্ট স্পিচটাকে তুমি কিভাবে চিনবে। দেখো ডাইরেক্ট স্পিচের মধ্যে কি থাকবে? রিপোর্টিং ভার্বের পরে কমা অথবা অবজেক্টের পরে কমা থাকবে। এখানে আমি একটা গঠন লিখে তোমাদের দেখিয়েছি। অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরে রিপোর্টিং ভার্বের পর কমা থাকবে এবং তারপর একটা বাক্য ইনভার্টেড কমার মধ্যে থাকবে। অর্থাৎ যখনই ডাইরেক্ট স্পিচ হবে ওই বাক্যের মধ্যে কমা এবং ইনভার্টেড কমা থাকবেই এবং এবং ইনভার্টেড কমার মধ্যে থাকা বাক্যগুলো বিশেষ একটা সেন্টেন্সের গঠনে থাকবে, এটাই ব্যাপার। অর্থাৎ যখনই সেটা ডাইরেক্ট স্পিচ হবে, ডাইরেক্ট স্পিচ হলে সেই বাক্যটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে এবং ইনভার্টেড কমার মধ্যে থাকা বাক্যটা কোনো না কোনো একটা সেন্টেন্সের গঠনের মধ্যে থাকবে। এবার তোমরা তোমরা যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করবে তখন তোমাদের কি করতে হবে? তখন তোমাদেরকে এই কমা উঠিয়ে দিতে হবে, ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হবে। অর্থাৎ পুরো বাক্যটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে। এই কমা বা ইনভার্টেড কমা উঠিয়ে দেওয়ার সময় অর্থাৎ আর একটা বাক্যকে যুক্ত করবার সময় তোমাকে একটা বিশেষ পয়েন্ট বা বিশেষ ব্যাপার মাথায় রাখতে হবে। সেই ব্যাপারটা হলো কি? সেই ব্যাপারটা হলো সেন্টেন্স অনুযায়ী একটা লিঙ্কার দিতে হবে। সেন্টেন্স অনুযায়ী কি দিতে হবে? একটা লিঙ্কার দিতে হবে। সেই লিঙ্কারগুলো কি কি এটা তোমার ভালো করে জানতে হবে। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স, এই তিন প্রকার সেন্টেন্সে লিঙ্কার হিসেবে দ্যাট বসে। আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে লিঙ্কার হিসেবে কি বসবে? ডব্লিউএইচ ওয়ার্ড বসবে অথবা ইফ অথবা ওয়েদার বসবে। যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড হবে, যদি ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে ইফ অথবা ওয়েদার হবে। তারপরের পার্টটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে লিখতে হবে। এটাই হলো ব্যাপার। তাহলে কমা ইনভার্টেড কমা কখন উঠে যাবে? যখন ইনডাইরেক্ট স্পিচ তুমি করবে তখন কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে। এবার আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ন্যারেশন করতে হলে তোমার অবশ্যই মাথায় রাখতে হবে সেটা কি? রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। কি মাথায় রাখতে হবে? এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। আরে বাবা এটা খুবই সহজ একটা ব্যাপার। রিপোর্টিং ভার্ব কি? রিপোর্টিং ভার্ব হলো বক্তা বা রিপোর্টার প্রত্যক্ষভাবে যে উক্তিটা করেছেন যে ভার্বের দ্বারা সেটা হলো রিপোর্টিং ভার্ব। এখানে দেখো এই যে কমার আগে অর্থাৎ অবজেক্টের আগে কি আছে? একটা ভার্ব আছে। এই ভার্বটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ভার্ব রিপোর্টিং ভার্ব অর্থাৎ একই যে একটা ফর্মেশন, একটা গঠন, এই গঠনটাকে আমরা কি বলবো? এই গঠনটাকে বলবো আমরা ডাইরেক্ট স্পিচের গঠন। দেখো এখানে আমি একটা সুন্দরভাবে লেখার চেষ্টা করেছি প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী। দেখো একটা পার্ট আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখো এখানে যে 6 প্রকার সেন্টেন্স আমি গঠন লিখেছি সেই সেন্টেন্সের গঠনগুলো কি? সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক এইভাবেই আছে। অর্থাৎ এই অবজেক্টের আগে যে ভার্বটা আছে এই ভার্বটা রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার মধ্যে থাকা যে পার্টটা আছে সেই পার্টটা হলো রিপোর্টেড স্পিচ। তাহলে বুঝতে পারলে রিপোর্টিং ভার্ব কোনটা?
রিপোর্টিং ভার্ব হচ্ছে এটা 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 এটা, এইগুলো হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবং রিপোর্টেড স্পিচ কোনটা? এই যে কোটেশনের মধ্যে যে বাক্যগুলো আছে, এই প্রত্যেকটা বাক্য কি হবে? রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রিপোর্টেড স্পিচগুলো কোনো না কোনো একটা সেন্টেন্সের গঠনের মধ্যে থাকবে। যদি সেটা কোনো সেন্টেন্সের গঠনের মধ্যে না থাকে, তুমি আমি ও সে পৃথিবীর কেউই ন্যারেশন চেঞ্জ করতে পারবে না। কারণ এই রিপোর্টিং ভার্বটাকে কোনো না কোনো একটা টেন্সে থাকতে হবে এবং রিপোর্টেড স্পিচটা কোনো না কোনো একটা সেন্টেন্সের গঠনের মধ্যে থাকতে হবে। এটাই হলো একটা ব্যাপার। এবার আর একটা পয়েন্টে দেখো, এই রিপোর্টিং ভার্ব কি করবে এবং রিপোর্টেড স্পিচ কি করবে। এই রিপোর্টিং ভার্ব অর্থাৎ এই যে রিপোর্টিং ভার্বটা আছে, এই রিপোর্টিং ভার্বের উপর নির্ভর করে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। আবার একবার বলছি, রিপোর্টিং ভার্ব অর্থাৎ এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, কি বললাম, এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে থাকা যে বাক্যটা আছে, ওই বাক্যটার টেন্সের পরিবর্তন হবে। এই টেন্সের পরিবর্তনটা কিভাবে হবে তোমার মাথায় রাখতে হবে। এই পরিবর্তনটা দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ এই বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে, এই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার জন্য এই বাক্যটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই হলো দুটো। এবার দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স, এই তিনটি টেন্স মিলে একটাই টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই তিনটি টেন্স মিলে হবে একটাই টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার কি হচ্ছে, যদি ফিউচার ইনডিফিনাইট টেন্সে থাকে এই রিপোর্টেড স্পিচটা, তাহলে সেই ক্ষেত্রে শ্যাল উইলটা পাল্টে গিয়ে হবে কি শুড উড। অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্সে থাকলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের ওই বাক্যটাতে শ্যাল উইল বসাতে হবে। অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠনে থাকলে রিপোর্টেড স্পিচের যখন পরিবর্তন হবে, তখন সেটা শ্যাল অথবা উইলের জায়গায় শুড অথবা উড এটাই নেবে। এবার দেখো, এবার রিপোর্টেড স্পিচটা কতটা গুরুত্বপূর্ণ বিষয় ন্যারেশন চেঞ্জ করবার ক্ষেত্রে, এটা সব থেকে ভালো করে তোমার মাথার মধ্যে রাখতে হবে। দেখো, এই সেন্টেন্সটাই সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন তুমি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করবে, যদি তুমি সেন্টেন্স সম্পর্কে না জানো, তাহলে তুমি ন্যারেশন চেঞ্জ করতে পারবে না। আমি একটা কথা বলেছিলাম, ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্স তোমাকে জানতেই হবে, নাহলে তুমি জীবনে কোনোদিন ভয়েস চেঞ্জ করতে পারবে না। ঠিক এখানে তুমি যদি ন্যারেশন চেঞ্জ করতে চাও, তাহলে তোমাকে খুব ভালো করে জানতে হবে সেন্টেন্স। তোমরা সবাই জানো সেন্টেন্স কয় প্রকার। এই সেন্টেন্স হলো 5 প্রকার। সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। কি কি সেটা মাথায় রাখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5 প্রকারের মধ্যে পৃথিবীতে যত সেন্টেন্স আছে অর্থগত দিক থেকে এই 5 প্রকারের মধ্যেই পড়ে। কত প্রকারের মধ্যে পড়ে? 5 প্রকারের মধ্যে পড়ে। এই 5 প্রকার সেন্টেন্সের অর্থ সব সময় আলাদা আলাদা হয়। এই 5 প্রকার সেন্টেন্সের অর্থ কি হয়? আলাদা আলাদা হয়। এবার দেখো, এই 5 প্রকার সেন্টেন্সের যে অর্থ আলাদা হচ্ছে, তুমি কি করে বুঝবে? দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হলো কি বর্ণনা করা বা বলা, এটাই বোঝায়। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো জিজ্ঞাসা করা বা কোনো কিছু জানতে চাওয়া, এটাই বোঝাবে। ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ কি আদেশ, উপদেশ, অনুরোধ করা বোঝাবে। এবার তুমি এসো অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স মানে কি? অবজেক্টিভ সেন্টেন্সের দ্বারা তোমাকে কি প্রকাশ করতে হবে সেটা মাথায় রাখতে হবে। অবজেক্টিভ সেন্টেন্সের দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয়। ঠিক এইভাবে লেখা আছে। দেখো, একটু একটু ধৈর্য ধরে দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে হয়ে আছে। এবার তুমি দেখো, এবার যে তোমার
অপটেটিভ সেন্টেন্স হয়ে গেল। অপটেটিভ সেন্টেন্সের পরে কি আছে? এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের দ্বারা কি প্রকাশ করে? বিস্ময় প্রকাশ করে। বিস্ময়টা আমরা কিভাবে প্রকাশ করি? হয় হয় আনন্দে বিস্ময় প্রকাশ করি, অথবা দুঃখে, অথবা ঘৃণায়, অথবা ভয়ে। এই এই 4-5 প্রকারের মধ্যে দিয়ে আমরা আমাদের বিস্ময়টাকে প্রকাশ করে থাকি। এটাই হলো ব্যাপার। এবার এবার দেখো, সব থেকে সহজ যে বিষয় সেটা হলো, দেখো এখানে এখানে কি হয়ে আছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সব একই একই, অর্থাৎ যে রিপোর্টেড স্পিচের আগের যে পার্টটা, এই পার্টটা সবসময় একই একটা পরিস্থিতির মধ্যে আছে। সরি, তার পরবর্তী পার্টটা দেখো, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে বা কোটেশনের মধ্যে থাকা প্রত্যেকটা সেন্টেন্সের গঠন আলাদা। এক এক মুহূর্তের জন্য দেখে নাও, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ইনভার্টেড কমা ক্লোজ। পরেরটা দেখো, ডব্লিউ ইজ হোয়াট, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, জিজ্ঞাসা চিহ্ন, কোটেশন ক্লোজ। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকম ভাবে গঠিত হতে পারে। আইদার ডব্লিউ ইজ ওয়ার্ড দিয়ে, অর্থাৎ ডব্লিউ ইজ ওয়ার্ড দিয়ে গঠিত হতে পারে, অথবা ডব্লিউ ইজ ওয়ার্ড ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন হয়ে থাকতে পারে। এটাই হলো ব্যাপার। এবার দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন কি? প্লিজ অথবা ডোন্ট ব্র্যাকেটের মধ্যে আছে, মানে কি এটা হতেও পারে আবার নাও হতে পারে। প্লিজ অথবা ডোন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইভাবে, অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট এই পার্টটা থাকবেই। এবার দেখো, এই সেন্টেন্সের গঠন এই গঠনটা পাশে লেখা দেওয়া আছে। প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী গঠন আমি পাশে লিখেছি। তুমি তুমি যখন ন্যারেশন চেঞ্জ করবে তখন বুঝতে পারবে কোটেশনের মধ্যে থাকা বাক্যগুলো সব সময় আলাদা আলাদা রকম ভাবে আছে। অর্থাৎ কোটেশনের মধ্যে থাকা বাক্যটা কোনো না কোনো সেন্টেন্সের গঠনের মধ্যে ফেলা আছে বা রাখা আছে। সেই সেন্টেন্সের অর্থটা নিয়ে নেবে কি? সেই সেন্টেন্সের অর্থটা বহন করবে বা নিয়ে নেবে রিপোর্টিং ভার্ব। আবার বলছি, এই যে কোটেশনের মধ্যে যে সেন্টেন্সগুলো আছে, সেই সেন্টেন্সের একটা নির্দিষ্ট অর্থ আছে, সেই অর্থটা নিয়ে নেবে কি? এই রিপোর্টিং ভার্ব। অর্থাৎ রিপোর্টিং ভার্বের অর্থ সব সময় পাল্টে যাবে। কিসের উপর নির্ভর করে রিপোর্টিং ভার্বের অর্থ পাল্টে যাবে? এটা মাথায় রাখবে তোমরা। শুধুমাত্র সেন্টেন্সের উপর নির্ভর করে রিপোর্টিং ভার্বের অর্থটা পাল্টে যাবে। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা অর্থ প্রকাশ করে। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হবে কি? অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হবে সেড অথবা টোল্ড অথবা সে, এই তিনটের মধ্যে একটা হবে। তারপর অবজেক্ট যোগ করবার সময়, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে থাকা যে পার্টটা, সেই পার্টটা যোগ করবার সময় তোমাকে লিঙ্কার হিসেবে ড্যাগ দিতে হবে। তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার যদি টেন্সের পরিবর্তন হয় তাহলে টেন্সের পরিবর্তনটা তোমাকে করতে হবে। তারপরের পার্টটা দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ইনভার্টেড কমার মধ্যে ডব্লিউ ইজ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই গঠনের মধ্যে যদি কোনো সেন্টেন্স থাকে, অর্থাৎ এই গঠনের মধ্যে যদি কোনো বাক্য থাকে, তাহলে কোটেশন উঠিয়ে দিয়ে তুমি কি করবে? সাবজেক্ট প্লাস আস্কড, অর্থাৎ এই যে রিপোর্টিং ভার্বটা অর্থটা নিয়ে নিল কি? আস্কড অথবা এনকোয়ার্ড, এটার অর্থ নিয়ে নিয়েছে কে? এই রিপোর্টিং ভার্বটা। এবার এসো অবজেক্ট, তারপরে কি ডব্লিউ ইজ ওয়ার্ড থাকলে ডব্লিউ ইজ ওয়ার্ড দেব। আর যদি ডব্লিউ ইজ ওয়ার্ড না থাকে তাহলে ইফ অথবা হোয়েদার দেব। তার পরবর্তী পার্টটা কিভাবে যোগ করব? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই গঠনের মধ্যে রেখে আমরা লিখব। তাহলে আশা করি বুঝতে পারছো কিভাবে হচ্ছে। এর পরবর্তী পার্টটা দেখো, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কোনো বাক্য ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনে থাকে, অর্থাৎ কোটেশনের মধ্যে থাকা বাক্যটা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনে থাকে, তাহলে সেটা কি হবে? প্লিজ অথবা ডোন্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যদি প্লিজ অথবা ডোন্ট থাকে থাকবে, না থাকলে কি থাকবে? ভার্ব প্লাস অবজেক্ট। এর দ্বারা আমরা কি প্রকাশ করি? আদেশ, উপদেশ, অনুরোধ, এই 3 প্রকার অর্থ প্রকাশ করে থাকি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বারা। সেই ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট প্লাস রিকোয়েস্টেড, অর্ডার, অ্যাডভাইস, এই 3টি ভার্বের মধ্যে একটা ভার্বের অর্থ নেবে কে? রিপোর্টিং ভার্ব। এই যে রিপোর্টিং ভার্বটা এই অর্থ নিয়ে নিয়েছে। এবার দেখো অবজেক্ট
অবজেক্টের পরে কি, যদি ডোন্ট থাকে, এই ডোন্ট যদি থাকে তাহলে আমি নট দেব, তারপর কি টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই গঠনের মধ্যে রেখে আমাকে লিখতে হবে। তারপরের পার্টটা দেখো, পরের পার্টটা আছে কি অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সের গঠনটা দেখো, কোটেশনের মধ্যে মে থাকতে পারে আবার নাও থাকতে পারে, সাবজেক্ট প্লাস মে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ যদি এই মেয়েটা থাকে তাহলে এই মেয়েটা থাকবে না, যে কোনো একটা থাকবে। এবার দেখো, এবার আছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার কি আছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি, যে বাক্যের দ্বারা আমরা হঠাৎ আবেগ, বিস্ময়, দুঃখ, ঘৃণা, ভয় প্রকাশ করি সেটা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। এই এক্সক্লামেটরি সেন্টেন্সের গঠনের মধ্যে যদি রিপোর্টেড স্পিচটা থাকে, দেখো এক্সক্লামেটরি ওয়ার্ড প্লাস এক্সক্লামেটরি মার্ক, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কোটেশন ক্লোজ, এরকম গঠনের মধ্যে যদি কোনো বাক্য থাকে তাহলে সেই বাক্যটাকে ন্যারেশন করতে হলে সাবজেক্ট প্লাস এক্সক্লেইমড ইন অথবা উইথ ওয়ান্ডার, সরো, ফেয়ার, হেটেড, জয়, এতগুলোর মধ্যে একটা, অর্থাৎ আমরা যে বিস্ময়টা প্রকাশ করি এই 4-5 রকমের মানসিকতা বা মনোভাবের মধ্যে দিয়ে প্রকাশ করি, হয় বিস্ময়ে অথবা ভয়ে অথবা ঘৃণায় অথবা আনন্দে। এই তো এইভাবেই তো আমরা আমাদের বিস্ময়টাকে প্রকাশ করি। ঠিক তারপরে কি হবে, লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, দ্যাট বসার পরে কি হবে সাবজেক্ট ভার্ব। এবার দেখো ভার্বের পরে ভেরি অথবা গ্রেট দুটির মধ্যে একটা, তারপর অবজেক্ট। এইভাবে তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে, অর্থাৎ কোনো না কোনো সেন্টেন্সের গঠনের মধ্যে থাকবে, সেই গঠন অনুযায়ী তোমাকে আস্তে আস্তে আগিয়ে যেতে হবে। দেখো এবার এখানে একটা বাক্য আমি লিখেছি, দেখো এখানে যে বাক্যগুলো লিখেছি সেই বাক্যগুলো এখানে গঠন অনুযায়ী লিখে দিয়েছি। সেই গঠনটাকে তোমাকে ফলো করতে হবে। তোমার এই স্ট্রাকচারটা যদি তুমি মাথায় রাখতে পারো, ইউ উইল নেভার ফরগেট ন্যারেশন চেঞ্জ, ইউ উইল নেভার ফরগেট ন্যারেশন চেঞ্জ, ইউ উইল মাস্ট ডু দিস। তুমি অবশ্যই এটা করতে পারবে যদি এই ফরমেশনটা মাথায় রাখো। আর দুটি বিষয় যদি জানতে পারো, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, এটা জানলে তুমি টেন্সের পরিবর্তন করতে পারবে। আর এই রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা সেন্টেন্সটা যদি তুমি জানতে পারো, শুধুমাত্র সেই সেন্টেন্সের অর্থটা দিয়ে দেবে কোথায়, রিপোর্টিং ভার্বে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের অর্থটা নিয়ে নেবে রিপোর্টিং ভার্ব নেবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের অর্থটা। এবার আরো একটা আছে, দেখো যদি লেট থাকে, অর্থাৎ কোটেশনের মধ্যে লেট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরকম ভাবে থাকে, কি থাকে লেট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যদি এরকম ভাবে থাকে তাহলে তুমি ওই বাক্যটা ন্যারেশন চেঞ্জ তুমি কিভাবে করবে, সাবজেক্ট প্লাস প্রপোজ অথবা সাজেস্টেড প্লাস উইশড, প্রেড অথবা আস্কড এরকম হতে পারে। তারপর অবজেক্ট লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, তারপরে কি সাবজেক্ট মাইট বি অ্যালাউড টু ভার্ব প্লাস অবজেক্ট হয় এই গঠনের মধ্যে থাকতে পারে, অথবা আরো একটা গঠনের মধ্যে থাকতে পারে। সেই গঠনটা দেখো কি, সেই গঠনটা সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই গঠনের মধ্যে থাকতে পারে। এবার দেখো তুমি এই যে গঠনগুলো মিলিয়ে নেবে। আমি এখানে তো প্রত্যেকটা সেন্টেন্সে 20-30টা বা 50টা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাতে পারবো না। আমি যে ফরম্যাটটা লিখেছি, যে স্ট্রাকচারটা লিখেছি, এই স্ট্রাকচারটা মাথায় রাখলে তোমাকে যেখান থেকে যেই ন্যারেশন দিক না কেন তোমার এই স্ট্রাকচারটা মাথায় রেখে করতে হবে। এবার দেখো আর একটা ঘটনা এখানে ঘটতে পারে, সেই ঘটনাটা কি, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হলে তোমাকে অবশ্যই কি করতে হবে, প্রোনাউন অথবা অ্যাডভার্বের পরিবর্তন করতে হবে। কিসের পরিবর্তন করতে হবে, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হলে তোমাকে অবশ্যই প্রোনাউন এবং অ্যাডভার্বের পরিবর্তন করতে হবে। সেই প্রোনাউন এবং অ্যাডভার্বের পরিবর্তনটা কি তোমরা ভালো করে দেখে নাও। যদি দিস থাকে ডাইরেক্ট স্পিচে তাহলে সেটা হয়ে যাবে কি দ্যাট, দিস থাকলে দোজ, হিয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টুনাইট দ্যাট নাইট, টুমরো দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে,
লাস্ট নাইট থাকলে প্রিভিয়াস নাইট, কাম কাম থাকলে গো হবে, এগো থাকলে বিফোর হবে, দিস ওয়ে থাকলে কি হবে সো বা দ্যাট ওয়ে এরকম ভাবে হবে, হিদার থাকলে থিদার, হেন্স থাকলে দেন্স, বিফোর থাকলে এগো, এগুলো পরিবর্তন হবে। অর্থাৎ এই যে অ্যাডভার্ব গুলো এই নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। এবার তোমরা বুঝতে পেরেছো। এবার আরেকটা বিষয় যেটা না বললে নয়, এর আগে তো আমি খুব জোর দিয়ে খুব কনফিডেন্সের সঙ্গে বলেছিলাম যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হবে, এটা আমি খুব জোর দিয়ে বলেছিলাম। কিন্তু সব সময় ওই পরিবর্তনটা হয় না, হবে না। কেন হয় না বা কেন হবে না সেটাই জানার বিষয়। যদি রিপোর্টিং ভার্ব অর্থাৎ এই ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, আবার বলি যদি এই ভার্বটা অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে এই রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হবে না। এটা একটা পয়েন্ট। আরো একটা পয়েন্ট তুমি মাথায় নিয়ে নাও, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলেও রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না, এরকম একটা শর্ত আছে। আবার বলছি, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে তো রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, এটা তো আমি বারবার বললাম। কিন্তু কিন্তু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। কখন হবে না এবং কেন হবে না? যখন এই রিপোর্টেড স্পিচটা চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ বোঝায় তখন এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। কখন? যখন এটা চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ বোঝাবে। যেমন কি দ্য টিচার সেইড দ্যাট, দ্য টিচার সেইড শিক্ষক মহাশয় বললেন দ্য টিচার সেইড দ্য সান ইজ আ স্টার। আর একটা বাক্য অর্থাৎ দ্য সান ইজ আ স্টার, এটা কোটেশনের মধ্যে আছে। এটা তুমি যখন ন্যারেশন করবে তখন কিভাবে করবে? দ্য টিচার সেইড দ্যাট দ্য সান ইজ আ স্টার। এখানে কি দ্য সান ওয়াজ আ স্টার হয়েছে? হয়নি। কেন হয়নি? কারণ এটা চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ, অর্থাৎ এটা ইউনিভার্সাল ট্রুথ, এর জন্য এখানে কোনো পরিবর্তন হয়নি। এবার আমরা ন্যারেশন চেঞ্জটা করব। আমি এখানে যে 5টা বা 6টা এক্সাম্পল দিয়েছি এই এক্সাম্পলটাকে তুমি ইউটিলাইজ করলেই তুমি সবগুলো পারবে। অর্থাৎ সব সেন্টেন্স অনুযায়ী আমি এখানে তোমাদের ন্যারেশন বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যদি এটাই মাথায় রাখো তাহলে হামেশাই পেরে যাবে। এবার আমি এই বাক্যগুলোকে তোমাদের 1:1 করে দেখাবো কিভাবে হয়। দেখো, হি সেড টু হিজ ফ্রেন্ডস, তাহলে এই যে বাক্যটা আই ওয়েন্ট টু স্কুল স্টাডি, তাহলে এই গঠনে আছে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তাহলে এই গঠনে থাকার জন্য আমি কি করব? তাহলে এখানে হি সাবজেক্টে হি। এবার কি দেখো, সেড টু থাকলে টোল্ড হয়ে যায়। সেড টু থাকলে কি হবে? টোল্ড। হি টোল্ড, কাকে বলেছিল? হি টোল্ড হিজ ফ্রেন্ড, হি টোল্ড হিজ ফ্রেন্ড। তাহলে এই যে প্রথম পার্টটা অর্থাৎ কোটেশনের আগের পার্ট অর্থাৎ কোটেশনের আগের পর্যন্ত যে অংশটা সেই অংশটা লেখা হলো। এবার কোটেশন তুলে দেওয়ার জন্য আমাকে তোমাকে সবাইকে একটা লিঙ্কার আনতে হবে। সেই লিঙ্কারটা কি? এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার হিসেবে দেখানো হয়েছে দ্যাট। তাহলে কি হলো? হি টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট। কি বলেছিল সেটা? আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এই যে বাক্যটা, এই বাক্যটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে। পাস্ট ইনডিফিনাইট টেন্স পাল্টে গিয়ে কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হয়ে যাবে? এখানে কি আইটা কি? আইটা ছিল হি, তাহলে হি টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি হ্যাড গান। পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে লিখলে কি হবে? সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট। হি হ্যাড গান টু স্কুল ইয়েস্টারডে থাকলে কি হবে? প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে। হি হ্যাড গান টু স্কুল প্রিভিয়াস ডে। তারপরে তাহলে এটা দেখো কিভাবে আমি করলাম। এটা কি আমি আমার মন করা মতো করে করলাম? নো, নেভার। এই যে গঠন, এই গঠনটাকে আমি জাস্ট অ্যাপ্লাই করেছি, নাইলে অন্য কিছু না। আর এখানে দেখো এই যে আইটা কি? আইটা কাকে ইঙ্গিত করছে? আইটা হিকে ইঙ্গিত করছে। তাহলে এই প্রোনাউনের পরিবর্তন করেছি। এবার কি করেছি? এর টেন্সের পরিবর্তন করেছি।
সেন্টেন্স অনুযায়ী লিঙ্কার বসিয়েছি, এইভাবে আমি ন্যারেশন চেঞ্জটা করলাম। আমি মুখস্থ করিনি, করে দেখাইও নি। তারপরের বাক্যটা দেখো, অজয় সেড টু রাজু, হোয়াট আর ইউ ইটিং নাও। অজয় রাজুকে বলল তুমি কি খাচ্ছ। তাহলে দেখো, এই যে কোটেশনের মধ্যে থাকা সেন্টেন্সটাকে তোমাকে অলওয়েজ ফলো করতে হবে, এখানে কোন গঠনের মধ্যে মিলেছে। তাহলে দেখো, ডব্লিউ ইজ হোয়াট কোথায় আছে, একই জায়গায় আছে হোয়াট। তাহলে ডব্লিউ ইজ হোয়াট, তারপর কি অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্ব মিলেছে রাজু, রাজু সাবজেক্ট মিলেছে ডুইং ভার্ব, ইটিং মিলেছে অবজেক্ট নাও, নাও থাকতে পারে অবজেক্ট। তাহলে এই গঠনে মিলেছে। আবার আবার অনেক সময় ডব্লিউ ইজ হোয়াট নাও থাকতে পারে, তখন সেই গঠনটা কি হবে, তখন সেই গঠনটা হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, জিজ্ঞাসার চিহ্ন এই গঠনে আসবে। এই গঠনে আসলে তুমি ন্যারেশন কিভাবে করবে দেখো, এই যে আছে, যদি ডব্লিউ ইজ ওয়ার্ড থাকে তাহলে ডব্লিউ ইজ ওয়ার্ড দেবো। অ্যাকচুয়ালি এখানে সাবজেক্টটাকে ধরে নেব অজয়। অজয় কি অ্যাকচুয়ালি বলেছিল? এই বাক্যের অর্থ কি বলছে, অজয় বলেছিল না জিজ্ঞাসা করেছিল, সেটা এই গঠন বা এই সেন্টেন্স অনুযায়ী আমাকে এগোতে হবে। অজয়, অজয় এখানে আস্কড বা এনকোয়ারি, এনকোয়ারি যখন অফিসার বা পুলিশ বা কোনো ইনভেস্টিগেশন চলে তখন এনকোয়ারি হয়। তাহলে অজয় কি করেছিল, অজয় আস্কড, অজয় আস্কড কাকে জিজ্ঞাসা করেছিল, রাজুকে। অজয় আস্কড রাজু, কি জিজ্ঞাসা করেছিল, তুমি কি খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং, তুমি এখন কি খাচ্ছ, এটা জিজ্ঞেস করেছিল। তাহলে ডব্লিউ ইজ হোয়াট যদি থাকে আমাকে ডব্লিউ ইজ হোয়াটটাকেই দিতে হবে। তাহলে এখানে হোয়াট হোয়াট। এবার দেখো, হোয়াট আর ইউ ইটিং, এই আরটা ইউটা কে ছিল, ইউটা ছিল কে, রাজু ছিল না। তাহলে রাজু অথবা হি লিখতে পারবো, হোয়াট হি, হি। এবারে দেখো টেন্সের পরিবর্তন, এটি কোন টেন্সে আছে বাবা, প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমি একটু আগেই বলেছি। তাহলে অজয় আস্কড রাজু হোয়াট হি ওয়াজ ইটিং নাও। নাও থাকলে কি, সেটাও আমি আগে বলে দিয়েছি, নাও থাকলে দেন হবে, নাও থাকলে দেন। এটাই হলো ন্যারেশন চেঞ্জ। আমি এই ফরম্যাটটা এখানে জাস্ট অ্যাপ্লাই করেছি, তোমরা ভালো করে দেখে নাও, এই ফরম্যাটটাকেই আমি এখানে অ্যাপ্লাই করেছি। যদি যদি এবার এই ডব্লিউ ইজ ওয়ার্ড না থাকতো তাহলে এই যে পার্টটা, এই হোয়াটের এখানটা ইফ অথবা হোয়েদার দুটোর মধ্যে একটা দিতে হতো, দিয়ে এই পরের পার্টটা তোমাকে আবার যুক্ত করতে হতো এখানকার টেন্স অনুযায়ী, অর্থাৎ যে টেন্সে থাকলে যে টেন্স পরিবর্তন করতে হবে সেই পরিবর্তন অনুযায়ী। তার পরের সেন্টেন্সটা দেখো কি বলছে, দ্য ট্রি সেড ক্লাইম্ব আপ দ্য লিটল বয়। তাহলে এখানে কি আছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে, কোটেশনের মধ্যে ভার্ব দিয়ে শুরু হয়েছে একটাই সেন্টেন্সে, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনের মধ্যে আছে কোটেশনে থাকা বাক্যটা। এই বাক্যটাকে ন্যারেশন করতে হলে, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচ করতে হলে, অর্থাৎ থার্ড পারসন কেউ যদি বলতে চায় বা বলে বা লেখে, তাহলে তাকে কিভাবে বলতে হবে, কিভাবে লিখতে হবে, এটাই হলো কথা। তাহলে এখানে কি সাবজেক্টকে দ্য ট্রি, দ্য ট্রি আমি এখানে নিয়ে নিলাম, দ্য ট্রি। এবার কি বলছে, সেট, এই সেটটা কি বাবা সেট থাকবে, সে কি বলেছিল, গাছটা কি বলেছিল না অনুরোধ করেছিল না আদেশ করেছিল উপদেশ করেছিল। দেখো এখানে গাছটা অনুরোধ করেছিল, ক্লাইম্ব আপ লিটল বয়, আদর করে অনুরোধ করে বলা, ওর জন্য কি দ্য ট্রি, দ্য ট্রি রিকোয়েস্টেড, দ্য ট্রি রিকোয়েস্টেড কাকে অনুরোধ করেছিল সেটাই ব্যাপার। এখানে দেখো লিটল বয়, দ্য ট্রি রিকোয়েস্টেড দ্য লিটল বয়, দ্য ট্রি রিকোয়েস্টেড লিটল বয়। The tree requested little boy কি করতে অনুরোধ করেছিল, এই যে ভার্ব এখানে দেখো, এই যে গঠনটাকে আমি মেলাচ্ছি কি সুন্দরভাবে আছে এখানে দেখো। তাহলে দ্য ট্রি রিকোয়েস্টেড লিটল বয়, এবার কি নট, নট না, যদি ডোন্ট থাকতো এই বাক্যের মধ্যে তাহলেই তুমি নট দিতে পারতে, নাহলে নট হবে না। তাহলে কি হবে, রিকোয়েস্টেড দ্য লিটল বয় টু ক্লাইম্ব আপ। তাহলে এখানে কি টু, এই টুটা দেব টু, তারপর কি দেখাচ্ছে ভার্ব,
ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্সে সব সময় ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে। আবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বটা সব সময় প্রেজেন্ট ফর্মে থাকে। তাহলে এখানে কি হবে, প্রেজেন্ট ফর্মে আমি বসাবো। ভার্ব কি ছিল, ক্লাইম, টু ক্লাইম, ক্লাইম আপ। তাহলে বুঝতে পারলে কিভাবে হলো। এখানে যে গঠনটা বলবে তোমাকে সেই গঠনটা অলওয়েজ অ্যাপ্লাই করতে হবে। গঠনের বাইরে তুমি আমি কেউই নেই। এই গঠন স্ট্রাকচার ফলো করলে তুমি অবশ্যই পারবে। এবার তার পরবর্তী সেন্টেন্সটা দেখো, মাদার সেড হার সান। মা তার ছেলেকে বলেছিলেন, কাকে বলেছিলেন, তার ছেলেকে। কি বলেছিলেন, ইউ মে বিকাম হ্যাপি। তাহলে এখানে কোনটাই মিলেছে, এখানে আমি আমার মতো করে সেন্টেন্স লিখেছি, কিন্তু তোমরা তোমরা যেটা দেখবে এই স্ট্রাকচার, এই গঠনের মধ্যে কিভাবে বাক্যগুলো আছে, এটাই তোমরা ভালো করে দেখে নেবে। দেখতে পারলেই তুমি এই কোন স্ট্রাকচার, অর্থাৎ এখানে এখানে এই স্ট্রাকচারে মেলাবে, ঠিক তার পাশ বরাবর ওই গঠন অনুযায়ী যাবে, গেলেই হবে। একদম 100% আমি শিওর, এই গঠনে মেলাতে পারলেই তুমি ন্যারেশন চেঞ্জ করতে পারবে। তুমি দেখো, আমি যে সিস্টেমটা তোমাদের শেখানোর জন্য অ্যাপ্লাই করছি, এই সিস্টেমটা তুমি একবার অ্যাপ্লাই করে দেখো, তাহলে হয় কিনা। কি আছে, মাদার মাদার সেড টু হার সান, এটাকে করলে কিভাবে হবে, তাহলে এটা অ্যাকচুয়ালি এই গঠনের মধ্যে আছে। ইউ মে ইউ ইউ মে বিকাম হ্যাপি, এই গঠনের মধ্যে আছে। তাহলে এই গঠনের মধ্যে থাকলে কে, এখানে সাবজেক্ট কে, মাদার, মাদার লিখে দেবো। তাহলে মাদার, গঠনের মধ্যে মাদার আছে, মাদার। এবার কি, এবার এর মধ্যে কি দেখাচ্ছে, উইস্ট অথবা প্রেড। মা কি প্রার্থনা করেছিল আমাকে, নো, নেভার। মা ইচ্ছা প্রকাশ করেছিল, তাহলে কি হবে, উইস্ট, মাদার উইস্ট। কি ইচ্ছা প্রকাশ করেছিল, আমি উইস্ট দ্যাট, এবার লিঙ্কার হিসেবে দ্যাট, মাদার উইস্ট হার সান দ্যাট। এই দ্যাট দেওয়া হয়েছে, দ্যাট দেওয়ার পরবর্তী পার্টটা তুমি কিভাবে লিখবে, তাহলে এখানে দেখো, মাদার উইস্ট হার সান দ্যাট। এবার সাবজেক্ট মাইট, ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট কে, এখানে এই বাক্যকে ইউটাকে, এই ইউটাকে ঘুরিয়ে এনে দেখো, ইউটাকে ঘুরিয়ে আনলে হার সান, ইউটাকে ঘুরিয়ে আনলে কি হবে, হার সান। তাহলে মাদার উইস্ট হার সান দ্যাট, যে এবার কি, এখানে হার সান লিখতে পারো অথবা হি লিখতে পারো, হার সান অথবা হি। এবার কি, গঠন অনুযায়ী কি দেখাচ্ছে, মাইট, গঠন অনুযায়ী কি দেখাচ্ছে, মাইট, হার সান মাইট। তারপর কি, মাইটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মাইট বিকাম, যে ভার্বটা এখানে আছে, মাইট বিকাম কি হতে পারে, মাইট বিকাম হ্যাপি। এবার তোমরা জানো, ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, ওট, মাস্ট, নিড, শ্যাল, উইল, এগুলোর পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাই এখানে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ যে পার্টটা আমি যোগ করলাম, দ্যাট প্লাস অবজেক্ট, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক এইভাবে দেখো। এই যে স্ট্রাকচার আমি লিখলাম, স্ট্রাকচারের মধ্যে পৃথিবীর যত ন্যারেশন চেঞ্জ আছে সবগুলোকে মেলাতেই হবে। এবার একটা কথা আমি তোমাদের ভালো করে বলে রাখি, দেখো এই যে পার্টটা আছে, অনেক সময় এরকমটা থাকে, কোটেশনের মধ্যে থাকা বাক্যটাকে আগে দিয়ে দেয়, তারপরে কি দেয়, তারপর রিপোর্টারের অংশটা পরে দেয়। অর্থাৎ কোটেশনের মধ্যে থাকা পার্টটা আগে দেয়, তুমি এক মুহূর্তের জন্য একটু উল্টে নেবে, বাক্যটাকে ঘুরিয়ে নেবে, অর্থাৎ তাদের লোকেশন চেঞ্জ করবে। তো এই যে বাক্যটা আছে, হি সেড টু হিজ ফ্রেন্ডস আই গোইং টু স্কুল, এটাকে কিরকম করা থাকবে, আই গোইং টু স্কুল, কোটেশনের মধ্যে আছে হি সেড টু হিজ ফ্রেন্ড। যদি এটা থাকে তুমি পারবে না, অবশ্যই পারবে। তার পরের সেন্টেন্সটা দেখো কি আছে, দে সেড হুরে, দে সেড হুরে উই হ্যাভ অন দ্য কম্পিটিশন, একটা বাক্য আছে। তাহলে এই যে কোটেশনের মধ্যে থাকা বাক্যটা কোন সেন্টেন্সের মধ্যে আছে, এটাই তোমাকে খুব ভালো করে জানতে হবে। জানতে পারলে narration will be easy to you either or it will be difficult to you if you do not know. যদি তুমি এটা না জানতে পারো, narration will be most difficult, কারণ ন্যারেশনে অনেক বিষয় থাকে। এখানে ন্যারেশন চেঞ্জ করতে হলে তোমাকে সেন্টেন্স জানতে হবে, টেন্স জানতে হবে, প্রোনাউনের পরিবর্তন জানতে হবে, টেন্সের পরিবর্তন জানতে হবে, সেন্টেন্সটা সেন্স জানতে হবে এবং লিঙ্কার দিয়ে যুক্ত করতে হবে, অনেক রকম গ্রামার, আপ টু 12
যত গ্রামার আছে তার মধ্যে ন্যারেশন চেঞ্জটাই সব থেকে বেশি বেশি কঠিন বলে আমার মনে হয়েছে। আশা করি এই ফরম্যাট পাওয়ার পরে তোমাদের কাছে আর কঠিন থাকবে না। এই ফরম্যাট যবে আমি পেয়েছিলাম আমার কাছেও এটা ইজি হয়ে গেছিল। দেখে নিও, মিলিয়ে নিও তোমরা। একটু লং হচ্ছে ভিডিওটা, অনেকক্ষণ ধৈর্য ধরে আছো, আর একটুখানি থাকো, বুঝে নিতে পারবে প্রত্যেকটা সেন্টেন্স। দেখো, দে সেড ঘুরে উই হ্যাভ অন দ্য কম্পিটিশন, তাহলে এখানে কি এই যে উই হ্যাভ অন দ্য কম্পিটিশন, হুডে উই হ্যাভ অন দ্য কম্পিটিশন, এই যে পার্টটা আছে দেখে নাও, এই পার্টটা কোথায় আছে? এই পার্টটা এক্সক্লামেটরি সেন্টেন্স আছে, হুডে এক্সক্লামেটরি ওয়ার্ড, একদম এইভাবেই স্ট্রাকচারটা তুমি পাবে। তাহলে এক্সক্লামেটরি ওয়ার্ড প্লাস এক্সক্লামেটরি মার্ক, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। দেখো এখানে হুডে এক্সক্লামেটরি ওয়ার্ড, এক্সক্লামেটরি মার্ক, সাবজেক্ট ভার্ব প্লাস সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক এই গঠনেই আছে। আমাকে তোমাকে ন্যারেশন করতে হলে ঠিক ঠিক এই গঠন অনুযায়ী যেতে হবে। তাহলে সাবজেক্টকে দে এখানে লিখে নাও দে। এবার কি সাবজেক্টের পরে এক্সক্লেম, এটা সবার ক্ষেত্রে হবে, দে এক্সক্লেমড। তাহলে বিস্ময় প্রকাশ করেছিল কিসে? এইবারে দেখো এখানে তো এক্সক্লেম ইন উইথ, দুটোর মধ্যে একটা দিতে পারো, দে এক্সক্লেম ইন, বা উইথ, তুমি উইথও দিতে পারো, কোনো সমস্যা নেই। ওয়ান্ডার বিস্ময় প্রকাশ করেছিল দুঃখে, ভয়ে, ঘৃণায় না আনন্দে? এই যে কোন ভাবে তারা বিস্ময়, হুরে বললে কি আনন্দে প্রকাশ পায়, তাহলে দে এক্সক্লেম ইন জয়, দে এক্সক্লেম ইন জয়। এবার কি যখন এই পার্টটা হয়ে গেছে তারপর লিঙ্কার হিসেবে কি দেখাচ্ছে? দ্যাট, দ্যাটের পরে আবার কি সাবজেক্ট, দ্যাটের পরে সাবজেক্ট। তাহলে এই যে উইটা কে ছিল বা কারা ছিল? উইটা ছিল দে, তাহলে আবারও সেই দে হয়ে যাবে, দে এক্সক্লেম ইন জয় দ্যাট দে, দ্যাট দে, দে কি করেছিল? দে হ্যাভ ওন দ্য কম্পিটিশন। আচ্ছা বাবা, এটা কোন টেন্স আছে? দে হ্যাভ ওন দ্য কম্পিটিশন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যটা কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তাহলে এখানে দে হ্যাড, সেই ওন দ্য কম্পিটিশন, ওন থাকবে, ওন দ্য কম্পিটিশন, দে হ্যাভ ওন দ্য কম্পিটিশন, হয়ে গেল। তাহলে এটা কি খুব কঠিন একটা বিষয় হচ্ছে? নো, নেভার। ইট ইজ ভেরি ইজি। আই হোপ ইট ইজ ভেরি ইজি ইফ ইউ নো দ্য সেন্টেন্স স্ট্রাকচার। তুমি যে সেন্টেন্সের গঠনটা জানো তাহলেই এটা তোমার কাছে ইজি হবে, আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ইউ। পরের সেন্টেন্সটা দেখো, দ্য বয় সেড টু হিজ ফাদার। এই যে পার্টটা, অর্থাৎ কমার আগে থাকা যে পার্ট, এই পার্টটা নিয়ে আমার এত কোনো মাথা ব্যথা নেই, এটা সব সময় একই থাকবে। অল দ্য পার্ট উইল বি সেম বিফোর দ্য কমা, বিফোর দ্য কমা, কমার মধ্যে থাকা প্রত্যেকটা পার্টই একই। তুমি দেখো, মিলিয়ে দেখো বাবা, এই যে কমাটা আছে, যদি এই অবজেক্টটা না থাকতো তাহলে কমাটা ভার্বের পরে বসিয়ে যেত, আর কোনো ব্যাপার ঘটতো না এখানে। কিন্তু এর উপর নির্ভর করে কি তুমি ন্যারেশন করতে পারতে? নো, নেভার, তুমি পারতে না। কেন? কারণ ন্যারেশন জানতে হলে, ন্যারেশন করতে হলে তোমাকে অবশ্যই জানতে হবে যেটা সেন্টেন্স না জানলে তুমি ন্যারেশন করতে পারবে না। যেমন কি টেন্স না জানলে কেউই সারা জীবন চেষ্টা করো ভয়েস চেঞ্জ করতে পারবে না। সে মুখস্থ করতে পারে কয়েকটা কতিপয়, কিন্তু কোনোদিন জেনে বুঝে শিখে করতে পারবে না। ঠিক ঠিক ওরকম ভাবে তুমি যদি না সেন্টেন্স জানো তাহলে তুমি ন্যারেশন চেঞ্জ করতে পারবেই না। তো দেখো এখানে কিভাবে আছে, দ্য বয় সেড টু হিজ ফাদার, ছেলেটা তার বাবাকে বলেছিল, লেট মি প্লে। এই যে কোটেশনের মধ্যে থাকা পার্টটা কোন সেন্টেন্সের মধ্যে আছে? দেখো, লেট তো বাবা একই জায়গায় রেখেছি, আমি একবারে লিখেছি, লেট সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, লেট মি সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে, লেট মি প্লে নাও এরকম থাকতে পারতো, এখানে নেই তো নেই, অসুবিধা নেই। আমি এই গঠনে যাব, এখানকে সাবজেক্টকে আমি সাবজেক্ট পার্টটাকে প্রথমে বসিয়ে নিলাম, দা বয়। এবার কি, এবার তোমার এই গঠন, ছেলেটা কি প্রস্তাব দিয়েছিল? না। সাজেস্ট ইঙ্গিত দিয়েছিল? না। ইচ্ছা প্রকাশ করেছিল? না। এখানে অনুরোধ করেছিল তার বাবাকে, ছেলেটা অনুরোধ করেছিল। তাহলে দা বয় সেডটা হয়ে যাবে কি রিকোয়েস্টেড,
দ্য বয় রিকোয়েস্টেড টু হিজ ফাদার বা হিজ ফাদার, দ্য বয় রিকোয়েস্টেড হিজ ফাদার, ছেলেটা তার বাবাকে অনুরোধ করেছিল। এবারে দেখো তাহলে এই অনুযায়ী আমি এই পর্যন্ত দ্যাট লিঙ্কার হিসেবে দিয়ে দাও। তাহলে এই পর্যন্ত আমি এগিয়ে গেলাম, এই দ্যাট পর্যন্ত। তারপরে এই যে পার্ট, অর্থাৎ এই যে কোটেশন তুলে দেওয়ার জন্য আমি দ্যাট বসালাম। দ্যাট বসানোর পরে আমাকে কি ফলো করতে হবে বাবা? দেখো এখানে দ্যাট বসানোর পরে আবার সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কে ছিল? মি। মিটা কে ছিল? আই। আইটা কে ছিল? দ্য বয়। মিটা কে ছিল? দ্য বয়। তাহলে কি হচ্ছে? দ্য বয় রিকোয়েস্টেড হিজ ফাদার দ্যাট হি হির পরে কি এখানে দেখাচ্ছে? মাইট বি অ্যালাউড, এটা হতে পারে। আবার হি শুড প্লে, না হি শুড প্লে, এখানে এইটাই হবে যেহেতু অনুমতি চেয়েছে। এর জন্য কি হবে? দ্য বয় অথবা হি মাইট, মাইট বি অ্যালাউড, হি মাইট বি অ্যালাউড টু প্লে। তাহলে দেখো কিভাবে হলো, আমি কিভাবে করলাম। এই যে 6টা সেন্টেন্সের মধ্যে রেখে আমি প্রত্যেকটা গঠনকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা দেখো, যদি এই সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা থাকে আর আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো তোমরা যদি মাথায় রাখতে পারো, আমি আশা করি তোমাদের ন্যারেশন চেঞ্জে আর কোনো সমস্যা থাকবে না, এইভাবে করতে পারলে। দেখো আবারও বলছি কয়েকটা পার্ট, যেটা বিশেষ পার্ট, যেটা জানতে হবে তোমাকে সেন্টেন্স জানতে হবে, টেন্স জানতে হবে, এবং রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্স আছে সেটা জানতে হবে। এবার তোমাকে লিঙ্কার ওঠানোর জন্য তোমাকে লিঙ্কার বসানোর জন্য তোমাকে কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হবে। এবার সাবজেক্টের পরিবর্তন হতে পারে, অবজেক্টের পরিবর্তন হতে পারে, প্রোনাউনের পরিবর্তন হতে পারে, সেটা করতে হবে। আর সর্বোপরি যে বিষয়টা ঘটে এখানে টেন্সের পরিবর্তন করতে হবে। এগুলো তোমাকে করতেই হবে, ন্যারেশন তোমাকে জানতে হবে। তো আজ এ পর্যন্তই। যদি কারোর ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং আলটিমেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি এরকম ভিডিও আনতে অনুপ্রাণিত হই।